হ্যালো बच्चों, আজকে আমরা আরও কিছু নিউমেরিক্যাল দেখব যেগুলি আমরা টার্ম টুর যে এক্সাম টিবিএসসি বোর্ডের ওটার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমার নিউমেরিক্যালের সেকেন্ড ভিডিও এটা, ফার্স্ট ভিডিওটা আগেই আপলোড করা আছে, ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা ফার্স্ট ভিডিও দেখোনি তারা ফার্স্ট ভিডিও দেখে নাও। তারপর এটা হলো আমাদের নিউমেরিক্যাল পার্ট 2, যেটা আমরা সামনে যে বোর্ড এক্সাম ওটার জন্য আমরা তৈরি করলাম, ঠিক আছে। তো এটা বেসিক্যালি সবটাই আমরা নিউমেরিক্যাল বেস। তো গত রেটে কিছু নিউমেরিক্যাল আমরা দেখেছিলাম, এখন আমরা আরও কিছু নিউমেরিক্যাল দেখব, ঠিক আছে। তো এই নিউমেরিক্যালগুলো বেসিক্যালি আমাদের থাকে পুরো হোল সিলেবাসের উপর, মিনস কোনো পার্টিকুলার চ্যাপ্টার না, এটা টোটালি আমরা যে 12 বোর্ডের যে টার্ম টু সিলেবাস ওইটার উপর আছে। তো দেখি আজকে কয়টা নিউমেরিক্যাল হয়, তবে টার্গেট নিলাম 10টা বা 12টা, যেরকম আমরা গত রেটে দেখেছিলাম। তো আজকের যেটা হবে, ছোট্ট একটা সিম্পল কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, একটি দূরবীক্ষণের অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে একটি দূরবীক্ষণের ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে এর বিবর্ধন ক্ষমতা হবে, কত হবে, ঠিক আছে। এটা আমরা এমসিকিউর কোশ্চেন, যেটা আমি নর্মাল অতি সংক্ষিপ্ত কোশ্চেনের আকারে লিখলাম। তো দেখো এখানে কি বলা, দূরবীক্ষণের ফোকাস দৈর্ঘ্য কত গুণ করতে হবে, দ্বিগুণ, তাহলে বিবর্ধন ক্ষমতা কত হবে। তা আমরা জানি বিবর্ধন ক্ষমতার একটা ফর্মুলা আছে, আমরা জানি বিবর্ধন ক্ষমতা m ইকুয়ালস টু কি ছিল, এটা FO বাই FE, ও মানে অবজেক্টিভ আর ই মানে আইপিস, মানে আমাদের অবজেক্টিভের ফোকাল লেন্থ বাই আইপিসের ফোকাল লেন্থ, মানে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য বাই অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য বাই অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য। তো এখানে কি বলা, একটি দূরবীক্ষণের ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে, মানে এখানে ফোকাস দৈর্ঘ্য যেটা আছে, একটি দূরবীক্ষণের, কোশ্চেনটা কমপ্লিট নাই, অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, এখন ঠিক আছে, অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে, তার মানে এখানের মধ্যে আমরা বলতে পারি প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটি কিউ, এখানে যে FE ড্যাশ ইকুয়ালস টু 2FE। তো এখানে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় নাই, তাইলে কি হবে, তাইলে দেখো, তো আমাদের M ড্যাশ ইকুয়ালস টু FO বাই FE ড্যাশ, কারণ এখানে FO ড্যাশ ইকুয়ালস টু FO, মানে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে কি আসবে, FO বাই FE ড্যাশ মানে 2FE, আর FO বাই FE মানে M, তার মানে M বাই 2। তাহলে বিবর্ধন ক্ষমতা কি হবে, বিবর্ধন ক্ষমতা আমাদের হাফ হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আজকের ফার্স্ট কোশ্চেন। তো কোশ্চেনে কি বলা, একটি দূরবীক্ষণের অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে এর বিবর্ধন ক্ষমতা কত হবে, যেটা আমরা করলাম, বোঝা গেল। এখন যাই নেক্সট নিউমেরিক্যালে। এটা আমাদের আলোক চ্যাপ্টার থেকেই, এটা হলো আমাদের ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষার উপর। এটা ইজি,
দেখো কোশ্চেনটা ওঠাও, কোশ্চেনটা একটু লেন্দি। একটি দ্বিরেখাচিত্র ব্যতিচার পরীক্ষায় কোশ্চেন নাম্বার 2, একটি দ্বিরেখাছিদ্র ব্যতিচার পরীক্ষায় 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে বিন্দুতে তৃতীয় উজ্জ্বলপটি ঘটিত হয়, যে বিন্দুতে তৃতীয় উজ্জ্বলপটি ঘটিত হয়, যে বিন্দুতে তৃতীয় উজ্জ্বলপটি ঘটিত হয়, কত তরঙ্গের দৈর্ঘ্যের জন্য ওই বিন্দুতে কত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ওই বিন্দুতে পঞ্চম উজ্জ্বলপটি ঘটিত হবে। ঠিক আছে, যে বিন্দুতে তৃতীয় উজ্জ্বলপটি ঘটিত হয় কত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ওই বিন্দুতে পঞ্চম উজ্জ্বলপটি ঘটিত হবে। তো এখানে উজ্জ্বলপটি ঘটনার শর্ত কি? উজ্জ্বলপটি যে আমাদের রাশিমালা, এটা হলো n d ল্যামডা বাই ডি। ঠিক আছে, উজ্জ্বলপটির যে রাশিমালা এটা হলো n d ল্যামডা বাই ডি। তো দেখো এখানে উজ্জ্বলপটি, বা আমরা বলতে পারি যে রাশিমালা থেকে আমরা যদি ডাইরেক্ট লিখি n1 d ল্যামডা 1 বাই ডি ইকুয়ালস টু n2 d ল্যামডা 2 বাই ডি, যেখানে আমাদের n1 আর n2 হলো কত নাম্বার উজ্জ্বলপটি এটা, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ডি হলো আমাদের কি বলে উৎস এবং পর্দার মধ্যের দূরত্ব হলো ক্যাপিটাল ডি, আর যে বলে কি বলে দুইটা উৎসর মধ্যে দূরত্ব হলো 2d স্মল ডি। ঠিক আছে, তো দেন এখান থেকে আমরা লিখতে পারি n1 ল্যামডা 1 ইকুয়ালস টু n2 ল্যামডা 2। তো এখানে কত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পঞ্চম উজ্জ্বলপটি, মানে ল্যামডা 2 ইকুয়ালস টু n1 ল্যামডা 1 বাই n2। তাহলে প্রথমে n1 হলো আমাদের তৃতীয় উজ্জ্বলপটি, তার মানে 3, ল্যামডা 1 দেওয়া আমাদের 700 ন্যানোমিটার ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে ন্যানোমিটার। মানে তুমি যদি ন্যানোমিটারে রাখতে চাও তাহলে তোমাদের যে আনসার তরঙ্গ দৈর্ঘ্য ওইটা ন্যানোমিটারে আসবে। তো ন্যানোমিটারে রাখলেও আমরা অসুবিধা নেই, থাক। আর নাইলে মিটারে নিতে গেলে 10 টু দি পাওয়ার -10। তো n2 হলো এখানে n2 হলো আমাদের পঞ্চম 5, মানে 3/5 ইন্টু 700, এটা করলে আসে 420 ন্যানোমিটার। ঠিক আছে, 420 ন্যানোমিটার। উজ্জ্বলপটির প্রশস্ত, এখানে ফর্মুলাটা লিখতে পারো, উজ্জ্বলপটির প্রশস্ত ইকুয়ালস টু n1 বা nd ল্যামডা বাই ডি। ঠিক আছে, এটা তোমরা ফর্মুলা, এ হলো সেকেন্ড। দেন আরেকটা নিউমেরিক্যাল, এটা আমাদের অপটিক্স থেকেই, মানে আলোক বিজ্ঞান থেকেই, থার্ড নাম্বার যেটা। এখানে শুধু মনে রাখার বিষয় হলো এন ডি ল্যামডাটা যেটা, এটা হবে ধ্রুবক। তার মানে n1 d1 ল্যামডা n1 d ল্যামডা 1 বাই স্মল ডি ইকুয়ালস টু n2 d ল্যামডা বাই ল্যামডা 2 বাই ডি। থার্ড নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের আপতন কোণ 45 ডিগ্রি হলে ন্যূনতম চ্যুতি কোণের মান কত? একটি
সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের আপতন কোণের মান 45 ডিগ্রি হলে ন্যূনতম চ্যুতি কোণের মান কত? একটি সমবাহু ত্রিভুজের আপতন কোণের মান 45 ডিগ্রি হলে ন্যূনতম চ্যুতি কোণের মান কত? তোমরা এটা উঠে আনো তাড়াতাড়ি, দেখো এটা উঠে আনো তাড়াতাড়ি, তারপর আমরা নেক্সটের দিকে যাব। তো এখানে কি বলা, সমবাহু ত্রিভুজের আপতন কোণের মান 45 ডিগ্রি। তো এখানে আমাদের বুঝতে লাগবে যেটা আগে, যে প্রিজমের প্রতিসারক কোণের মান কত। তো প্রিজমের প্রতিসারক কোণের মান কি হবে দেখি, চিন্তা করো। কারণ এখানে প্রিজমটা কি দেওয়া, তোমার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য থাকে সমান, তাইলে প্রতিটা কোণ হয় আমাদের সমান। ঠিক আছে, সমবাহু ত্রিভুজে প্রতিটা বাহুও সমান, প্রতিটা কোণও সমান। তো এই ক্ষেত্রে আমাদের প্রতিটা কোণ যেহেতু সমান, তাইলে আমাদের প্রতিসারক কোণ কি হবে, 60 ডিগ্রি। ঠিক আছে, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ হয় 60 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের 60 ডিগ্রি। দেখো এই হলো আমাদের সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। তার মানে এখানে a = 60 ডিগ্রি, যেটা হলো আমাদের প্রতিসারক কোণ। আর ন্যূনতম চ্যুতি কোণের বেলায় I1 = I2। ঠিক আছে, এটা হলো শর্ত, ন্যূনতম চ্যুতি গঠনের শর্ত হলো I1 = I2। তো এখানের ভিতরে আমরা কি করতে পারি, দেখো আমরা চ্যুতি কোণের রাশিমালা আমরা কি জানি, ডেল্টা = I1 + I2 - a। ডেল্টা = I1 + I2 - a। তাহলে I1 এর মান কি, I1 মানে আপতন কোণ। তো এখানে I1 = 45 ডিগ্রি = I2। তাহলে 45 ডিগ্রি + 45 ডিগ্রি - 60 ডিগ্রি = 30 ডিগ্রি। এটা হলো আনসার। তবে এখানে মনে রাখার বিষয় হলো, প্রথমে ন্যূনতম চ্যুতি কোণের রাশিমালা, তারপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসারক কোণ 60 ডিগ্রি, আর ন্যূনতম চ্যুতি কোণের বেলায় I1 = I2 হয়। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, তাইলে আমাদের নিউমেরিক্যাল যেটা হয়ে যাবে। দেন নেক্সট নিউমেরিক্যাল কোয়েশ্চেন নাম্বার 4, এরকম টাইপের একটা আমি এটা দুটা করেছিলাম। দেখো দুটি সুসংগত উৎসের প্রাবল্য, দুটি সুসংগত উৎসের প্রাবল্য I1 ও I2 হলে এদের ব্যতিচারের সর্বোচ্চ প্রাবল্য কি হবে? এই হলো আমাদের কোয়েশ্চেন। যদি I1 এবং I2 প্রাবল্যযুক্ত দুটি আলোক তরঙ্গ পরস্পর মিশে ব্যতিচার সৃষ্টি করে, তাহলে এদের সর্বোচ্চ প্রাবল্য কি হবে? তো এখানে আমরা জানি I = a², এটা আমরা জানি, গত ভিডিওতেও আমরা দেখেছিলাম। তো এখানে I1 = a1², I2 = a2²। তার মানে I1/I2 = a1²/a2²। ঠিক আছে, এখন হলো আমাদের সর্বোচ্চ প্রাবল্য। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি যে a1 = √I1, a2 = √I2। তাইলে দেখো সর্বোচ্চ প্রাবল্য মানে Imax, আর Imax কি, Imax হলো a1 + a2²। আমরা গত ভিডিওতে এটা দেখেছিলাম। তো এখানে আসবে
a1 স্কোয়ার প্লাস 2a1 a2 প্লাস 2a2 স্কোয়ার a2 স্কোয়ার। দেন a1 স্কোয়ারের জায়গাতে আমরা লিখতে পারি i1, 2a1 মানে রুট ওভার i1, a2 মানে রুট ওভার i2, আর a2 স্কোয়ার মানে i2। তাহলে কি আসবে i1 প্লাস 2 রুট ওভার i1 i2 প্লাস i2। ঠিক আছে, দুটি সুসংগত উৎসের প্রাবল্য i1 i2 হলে তাদের সর্বোচ্চ প্রাবল্য যেটা এটা আসবে imax ইকুয়ালস টু i1 প্লাস 2 রুট i1 i2 প্লাস i2। দেখো এটা বুঝছো নি, একদম ইজি। এটা গত ডেটের যে ফর্মুলা ওইটার হেল্প নিয়েই হয়ে যায়। এই হলো আমাদের 4 নাম্বার নিউমেরিক্যাল। দেন দেখো 5 নাম্বার। 5 নাম্বারটা হলো আমাদের কোয়ান্টাম থেকে, কোয়েশ্চেন নাম্বার 5। যদি প্রকৃতিতে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যদি প্রকৃতিতে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n গ্রেটার দেন 4 সম্পন্ন মৌল না থাকতো, 4 সম্পন্ন মৌল না থাকতো, তাহলে প্রকৃতিতে সম্ভাব্য মৌলের সংখ্যা কত? তাহলে প্রকৃতিতে প্রাপ্ত সম্ভাব্য মৌলের সংখ্যা কত হতো? ঠিক আছে, তো কোয়ান্টাম মৌলের সঙ্গে কোয়ান্টাম সংখ্যার সঙ্গে এটা মুছানি, মৌলের সংখ্যার সম্পর্ক কি? এখানে প্রথমে তো আমরা জানি কোনো মৌলের যে কোনো কক্ষে যে কতটা ইলেকট্রন থাকতে পারবে সেটা সংখ্যা, কোনো মৌলের কোনো কক্ষে সর্বাধিক অনুমোদিত ইলেকট্রনের সংখ্যা ইকুয়ালস টু 2n স্কোয়ার। এটা আমরা জানি প্রকৃতিতে বা যে কোনো মৌলের ক্ষেত্রে কোনো কক্ষে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা আমরা বার করতে পারি 2n স্কোয়ার দিয়ে। তার মানে কি, n হলো যেখানে তার মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বা কোয়ান্টাম নাম্বার। তো এখানে আমরা দেখো, সুতরাং মৌলের সংখ্যা কি হতে পারে? 2n স্কোয়ার, n এর ভ্যালু 1 বসাও তাহলে 2 1 স্কোয়ার প্লাস 2 n এর ভ্যালু 2 বসালে 2 স্কোয়ার, 3 বসালে 3 স্কোয়ার, 4 বসালে 4 স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখানে কি আসে, 2 প্লাস 8 প্লাস 18 প্লাস 32 ইকুয়ালস টু প্লাস করার পর দেখো কত আসে 60। ঠিক আছে, 32 আর এখানে আসবে 2n স্কোয়ার, 60 আসে কি না আসে, 1 স্কোয়ার 1, 4 4 8, 3 2 6, আর একটা বল 3 3 9 9 2 18। ঠিক আছে, তো দেখো 16 আর একটু বেশি যেমন আসবে 32 আর 8। ঠিক আছে, 60। তাইলে আমরা মৌলের সংখ্যা কত হতো? 60 হতো। বোঝা গেল? এখানে যেহেতু n গ্রেটার দেন 4, তার মানে n এর ভ্যালু আমরা 4 পর্যন্তই নিতে পারবো।
তো এখানে 4 পর্যন্ত নেওয়ার পর দেখা গেল কত আসে কত 60। তার মানে প্রকৃতিতে সম্ভাব্য মৌলের সংখ্যা কত হতে পারত অনলি 60, কিন্তু বর্তমানে তা অনেক বেশি। ঠিক আছে, এই হলো 5 নাম্বার। দেন দেখি 6, এটা আমাদের অপটিক্স থেকে মানে আলোক বিজ্ঞান থেকে। 6 নাম্বার, একটি নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, একটি নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 100 সেন্টিমিটার ও ব্যাস 5 সেন্টিমিটার। অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে নির্ণয় করো 1 নাম্বার, স্বাভাবিক নিয়ন্ত্রণে নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত? স্বাভাবিক নিয়ন্ত্রণে নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত? 2 নম্বর, অভিলক্ষের ও অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব কত? অভিলক্ষের এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব কত? একদম ইজি কোশ্চেনটা জাস্ট একটু লেন্দি কিন্তু খুবই ইজি। তো স্বাভাবিক নিয়ন্ত্রণের নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন তো আমরা জানি, এটা আমরা একটু আগেও দেখলাম। নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন কি? m = FO/FE। তো FO কি? FO হলো অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, মানে FO = 100 সেন্টিমিটার, আর ই হলো আইপিস মানে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, তার মানে 20 সেন্টিমিটার। তো ডিভাইড করলে কি আসে? 100/20 মানে 5। এটা হলো বিবর্ধন, অভিলক্ষের এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব। তো এটা হলো আমাদের নববীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য। এখানে একটু লেখা নিন, অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব = নববীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য L = FO + FE = 100 + 20 120 সেন্টিমিটার। নববীক্ষণ যন্ত্র এখানে একটা লেন্স থাকে, এখানে একটা লেন্স থাকে, ঠিক আছে। একটা লেন্স থাকে অবজেক্টিভ, যেটা অবজেক্টের সামনে থাকে, ধরো এটা অবজেক্টিভ, ঠিক আছে। আর এটা হলো আইপিস, যেটা আমাদের চোখের সামনে থাকে। তো এটার দৈর্ঘ্য এতটুকুই হয়। অ্যাকচুয়ালি এটার ফোকাসে বস্তুটা রাখা, মানে সরি, এটার ফোকাস আর এটার ফোকাস দুটোটা সেম পয়েন্টে থাকে। তো বস্তু যখন আমরা এখানে দেখুন কোনো একটা কিছু, তো এটার তার প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। এটা এই লেন্সের জন্য অবজেক্ট বা বস্তু হিসাবে কাজ করবে। এটা প্রথমে তো এটা তার বিবর্ধন ঘটাবে, তারপর প্লাস এই প্রতিবিম্বটার এই লেন্স আরও বিবর্ধন ঘটাবে, তখন আমরা এটাকে আরও বড় করে এই জায়গায় দেখতে পাবো।
তার মানে নলের দৈর্ঘ্য কি হবে, দুইটার ফোকাস দৈর্ঘ্য প্লাস, মানে এফও প্লাস এফই মানে 120 সেন্টিমিটার। ঠিক আছে, এটা উঠে আনো। কোশ্চেনটা একটু বড়, আনসারটা একটু লেন্দি, কিন্তু খুবই মজাদার কোশ্চেন। এটা আমি আবার ডিসকাস করি। প্রথমে কি বলা, নৌবীক্ষণ যন্ত্রে আমাদের এখানে কি কি দেওয়া, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য দেওয়া, অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য দেওয়া এবং ব্যাস দেওয়া। তবে এখানে আমাদের ব্যাসটা কোনো কাজে আসে না, তারা জাস্ট এখানে আমাদের বিভ্রান্তি করার জন্য ব্যাসটা দিয়ে দেওয়া। কারণ অনেকেই ভাববে যে ব্যাসটা যেহেতু দিয়ে দিয়েছে তো ব্যাসটার কোনো না কোনো কাজে লাগবে, তো এটা আমাদের একমাত্র বিভ্রান্তি করার জন্য দিল, এটা না দিলেও কিছু না। ঠিক আছে, বোঝা গেল। দেন অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য এবং অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, আমরা ইজিলি তার বিবর্ধন যেটা বার করতে পারি কিভাবে, এফও বাই এফই করে। এফও বাই এফই করে আমরা বিবর্ধন বার করলাম। দেন অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যের মানে অভিলক্ষের এবং অভিনেত্রের লেন্স দুইটার মধ্যবর্তী দূরত্ব। তো লেন্স দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে, নলের দৈর্ঘ্য মানে দুইটার ফোকাস দৈর্ঘ্য প্লাস নলের দৈর্ঘ্য। কিভাবে হয় এটা আমি ডায়াগ্রামে তোমাদের বুঝিয়ে দিলাম যাতে কোনো ডাউট না থাকে। দেন নেক্সট নিউমেরিক্যাল দেখি, কোয়েশ্চেন নাম্বার 7। দেখো, দুটি সরু রেখাচিত্রের মধ্যে দূরত্ব, কোয়েশ্চেন নাম্বার 7, দুটি সরু রেখাচিত্রের মধ্যবর্তী দূরত্ব 0.3 মিলিমিটার, 0.3 মিলিমিটার। রেখাচিত্র দুটিকে 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা, ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো, আলো দ্বারা আলোকিত করা হলো। দেন কোশ্চেনে কি বলা, ছিদ্র থেকে 20 সেন্টিমিটার দূরে ব্যতিচার ঝালর ঘটিত হলে, ছিদ্র থেকে 20 সেন্টিমিটার দূরে ব্যতিচার ঝালর গঠিত হলে ঝালরের প্রস্থ নির্ণয় করো, ঝালরের প্রস্থ নির্ণয় করো, তো এখানে আমাদের ঝালরের প্রস্থ নির্ণয় করার যে রাশিমালা এটা আমাদের জানতে লাগবে, যেটা আমরা ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় পড়েছিলাম। ঠিক আছে, এটার ডিটেলস ভিডিও আমার অপটিক্সের মধ্যে দেওয়া আছে, আলোক বিজ্ঞানে অনেকগুলো ভিডিও, প্রায় 50টার মতো ভিডিও। এখানে আমার ডিটেলসভাবে তার এক্সপ্রেশন কিভাবে আসলো দেওয়া আছে। তো এখানে দুটি রেখাচিত্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা 2D দিয়ে ডিনোট করি। 2D ইকুয়ালস টু 0.3 মিলিমিটার ইকুয়ালস টু 0.3 ইন্টু 10⁻³ মিটার। তারপর রেখাচিত্র দুটিকে 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডা ইকুয়ালস টু 580 ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে মিটারে নিতে গেলে কি করতে লাগে আমাদের, 5.80 ইন্টু 10⁻⁻5 মিটার। এটা আমরা ডাইরেক্ট লিখে নিলাম, 5.80 ইন্টু 10⁻⁻5 মিটার, না সরি এখানে হবে সেন্টিমিটার। তো এখানে আমি লিখতে পারি 5.80 ইন্টু 10⁻⁻7 মিটার। ছিদ্র থেকে 20 সেন্টিমিটার দূরে, মানে ছিদ্র আর পর্দার মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল ডি ইকুয়ালস টু
20 সেন্টিমিটার ইকুয়ালস টু 0.2 মিটার। এখন আমাদের বার করতে হবে ব্যতিচার ঝালরের প্রস্থ। তো ঝালর প্রস্থ ইকুয়ালস টু ঝালর প্রস্থ ইকুয়ালস টু কি ছিল, ডি ল্যামডা বাই 2d, ডি ল্যামডা বাই 2d ভ্যালু বসিয়ে দাও। ডির ভ্যালু হলো 0.2, ল্যামডা হলো 5.80 ইন্টু 10⁻⁻7 বাই, আর 2d হলো আমাদের 0.3 ইন্টু 10⁻⁻3। এটা ক্যালকুলেশন করে দেখো, এটার ভ্যালু আসবে আমাদের 3.866 ইন্টু 10⁻⁻4 মিটার। এটা হবে আমাদের ঝালর প্রস্থ 3.866 ইন্টু 10⁻⁻4 মিটার। বোঝা গেল? দেন আমরা আরেকটা কোশ্চেন লিখি, ততক্ষণে তোমরা উপরে নিউমেরিক্যালটা উঠে আনো। কোশ্চেন নাম্বার 8, যখন একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় উত্তেজিত শক্তি স্তর থেকে তৃতীয় উত্তেজিত শক্তি স্তর থেকে ভূমিস্তরে লাফিয়ে পড়ে তৃতীয় উত্তেজিত শক্তি স্তর থেকে ভূমিস্তরে লাফিয়ে পড়ে, তখন ইলেকট্রনের সঙ্গে সংযুক্ত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? ঠিক আছে, এটা হলো আমাদের কোশ্চেন। এখন মুছে নিয়ে উপরেরটা। সলিউশনটা উপরে দেখিয়ে দিন। দেখো, যখন একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তর থেকে ভূমিস্তরে লাফিয়ে পড়ে তখন কি হবে? তো এখানে আমাদের জানতে লাগবে তৃতীয় উত্তেজিত স্তরে শক্তি E4। ভূমিস্তরকে যদি আমরা E1 দিয়ে ডিনোট করি, তাহলে তৃতীয়টা আসবে কি E4, দেন এটা হবে কি E1/4, এটা আমরা জানি। তো এখানে এটা কি ছিল, E ড্যাশ ইকুয়ালস টু E/n², তার মানে এখানে আসবে 4 স্কোয়ার, তো E1/16, এটা আমরা জানি। দেন আরেকটা ফর্মুলা আছে, এখান থেকে এটা লিখে নিই, E4/E1 ইকুয়ালস টু 1/16। এটা হলো আমাদের ল্যামডার সাথে ই সম্পর্ক। তো ল্যামডা কি, ল্যামডা ইকুয়ালস টু h/p, মানে h/mv। ঠিক আছে, mv মানে ভরবেগ। তো উপর নিচে যদি আমরা কি করি, হাফ দিয়ে ইন্টু করি, হাফ দিয়ে ইন্টু করলে কি আসে দেখো, হাফ এম দিয়ে যদি ইন্টু করি তাহলে hm/2, নিচে আসবে হাফ ভি দি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, ল্যামডা, তো ল্যামডা ইকুয়ালস টু h/2
এটাকে আমরা ই লিখতে পারি, তার মানে এইচ ভি বাই টু ই, তার মানে ল্যামডা প্রপোর্শনাল টু 1/e। অ্যাকচুয়ালি এটা ভুল সম্পর্কে আমি একটা লিখলাম, ল্যামডা প্রপোর্শনাল টু √e আসবে, দাঁড়া আমি আবার দেখিয়ে দিই। এইচ বাই এম ভি এটা হলো ভরবেগ, তাইলে ভরবেগ পি ইকুয়ালস টু কী ছিল আমাদের, ভরবেগ এম ভি। তাইলে এটাকে আমরা ভরবেগ দিয়ে আনতে একটু ঝামেলা, ই দিয়ে আনি। ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, উপরে নিচে এম দিয়ে ইন্টু করলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, তার মানে এম ভি হোল স্কোয়ার বাই 2m, এম ভি মানে ভরবেগ পি স্কোয়ার বাই 2m, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 2me আর পি ইকুয়ালস টু √2me। এখন ঠিক আছে, তার মানে এইচ বাই √2me, তার মানে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√e। তাইলে এখানে কোশ্চেনে কি বলা, দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, তাহলে λ1/λ2 ইকুয়ালস টু √e2/e1, তার মানে e2/e1 কি হবে, e2/e1 1/16, তাইলে ইকুয়ালস টু 1/4, তার মানে λ2 ইকুয়ালস টু 4 λ1। এটা হবে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, মানে আগের তরঙ্গ দৈর্ঘ্যের 4 গুণ হবে। λ2 ইকুয়ালস টু 4 λ1 মানে আগের তরঙ্গ দৈর্ঘ্যের 4 গুণ হবে, ঠিক আছে। দেন 9 নাম্বারটা দেখি। 9 নাম্বারটা আবার একটু টাফ না, ঠিক একটু লেন্দি। যদি কেউ এটা কপি করো নাই তাহলে ভিডিওটা পজ করে কপি করে নিও। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, দেখাও যে উত্তল লেন্স দ্বারা গঠিত বা উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের জন্য দেখাও যে উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের জন্য বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম ব্যবধান, বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম ব্যবধান, বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম ব্যবধান ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ, ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ, ঠিক আছে। তো আমরা এখানে দেখো, তোমরা একটা ট্রাই করো, আগে কোশ্চেনটা বুঝানোর চেষ্টা করো, তারপর আমরা দেখি কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। তো কোশ্চেনে কি বলা, কোশ্চেনটাকে উঠে আনো ভালো করে। প্রথমে হলো উত্তল লেন্স, তাইলে আমাদের কি লাগবে, উত্তল লেন্সের সাধারণ ফর্মুলা জানতে হবে। তো উত্তল লেন্স জানার আগে আমরা লেন্সের সাধারণ ফর্মুলা জানি কি না, আমরা লেন্সের সাধারণ ফর্মুলা জানি। লেন্সের সাধারণ ফর্মুলা কি, লেন্সের সাধারণ ফর্মুলা হলো 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, যেটা আমরা জানি। কিন্তু এই ক্ষেত্রে হলো সেটা উত্তল লেন্স, আর উত্তল লেন্সের ক্ষেত্রে ইউ কি হয়, ইউ হয় বস্তু হয় সবসময় ঋণাত্মক, মানে ইউর জায়গায় আমাদের লিখতে লাগবে -u, ঠিক আছে। তাইলে ফর্মুলাটা কি দাঁড়াবে, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। এখন হলো বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব। তো বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব কি হবে, u প্লাস ভি, মানে বস্তু দূরত্ব প্লাস প্রতিবিম্ব দূরত্ব। যেরকম এখানে তুমি বস্তু রাখলা, বস্তু থেকে আলোক রশ্মি প্রদর্শিত হয়ে ধরো এই জায়গার মধ্যে গঠিত হলো, তাহলে তোমার বস্তু দূরত্ব কোনটা, এটা, আর প্রতিবিম্ব দূরত্ব কোনটা, এটা।
তখন যখন তুমি বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব, এই জায়গায় পর্দা রাখলে আমরা প্রতিবিম্ব দেখতে পাবো, তাহলে বস্তু আর পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব কি হবে? ইউ প্লাস ভি। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস রুট ওভার ভি স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা রুট ইউ আর সরি ইউ প্লাস ভি। এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভাঙি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন ডি এর মান ন্যূনতম হতে গেলে, ডি এর মান ন্যূনতম হতে গেলে এটার মানও আমাদের ন্যূনতম হতে লাগবে, রুট ইউ মাইনাস রুট বি হোল স্কোয়ার ন্যূনতম হবে। আর এটা যেহেতু একটা পূর্ণবর্গ রাশি, এর ন্যূনতম মান কি? রুট ইউ মাইনাস রুট বি হোল স্কোয়ার, ন্যূনতম মান হলো 0, কারণ পূর্ণবর্গ রাশি কোনো সময় ঋণাত্মক হতে পারে না। তার মানে রুট ইউ মাইনাস রুট ভি ইকুয়ালস টু 0, তার মানে রুট ইউ ইকুয়ালস টু রুট ভি, তার মানে ইউ ইকুয়ালস টু ভি। ঠিক আছে, এখন এখানের মধ্যে এই ভ্যালুগুলো পুট করে দাও। ফ্রম 1 বাই এফ ইকুয়ালস টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। ঠিক আছে, এখানে কি বার করবো আমরা? উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের জন্য বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম ব্যবধান ফোকাস দূরত্বের 4 গুণ। তাহলে এখানে আমরা ইকুয়ালস টু 1 বাই ভি প্লাস 1 বাই ভি 2 বাই ভি 1 বাই এফ, তাহলে ভি ইকুয়ালস টু 2f। ঠিক আছে, ভি ইকুয়ালস টু 2f। এখান থেকে আমরা এখন এটার মধ্যে বসিয়ে দাও বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব, ডি ইকুয়ালস টু ইউ প্লাস ভি, ইউ ইকুয়ালস টু ভি, তার মানে ইউ আর ভির ভ্যালু সেম, তাহলে এখানে ইউ হবে আমাদের 2f, তার মানে 2f প্লাস 2f ইকুয়ালস টু 4f, যেটা হলো 4 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, তার মানে ফোকাস দূরত্বের 4 গুণ। 4f মানে 4 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ ফোকাস দূরত্বের 4 গুণ হবে। কি হবে? ফোকাস দূরত্বের 4 গুণ বস্তু আর পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব মানে ক্যাপিটাল ডি। ঠিক আছে, দেন নেক্সট দেখি কোশ্চেন নাম্বার 10। এটা একটু 9 নাম্বারটা একটু লেন্দি হলো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আগে আসতো, এখনো আসতে পারে। 10 নাম্বার, একটি নৌবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, একটি নববীক্ষণ যন্ত্রে অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে ঘটিত হলে 25 সেন্টিমিটার দূরে ঘটিত হলে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত? যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত? ঠিক আছে, অন্তিম প্রতিবিম্ব কিন্তু এখন অভিনেত্রে ঘটিত হয় নাই, অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, আগে যে নিউমেরিক্যালগুলো আমরা করেছিলাম, এটার নলের দৈর্ঘ্য কী ছিল? অভিলক্ষের এবং অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যের সাথে প্লাস, মানে এফও প্লাস এফই, তার মানে প্রতিবিম্বটা এফ ইতেই ঘটিত হতো, মানে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যে। কিন্তু এখন অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য থেকে আরও
25 সেন্টিমিটার দূরে। তো এখানে আমরা জানি বিবর্ধন যে মেইন ফর্মুলা m ইকুয়ালস টু, দেখো FO বাই FE 1 প্লাস কি আসে FE বাই এক্স, FE বাই এক্স। ঠিক আছে, আগের বেলায় এক্স এর ভ্যালু হতো ইনফিনিটি, তো এটা 0, তার মানে থাকতো FO বাই FE। এখানে FO FE এবং এক্স এর ভ্যালু পুট করে দাও। FO মানে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, FE মানে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আর এক্স হলো 25 সেন্টিমিটার, এটা প্রতিবিম্ব দূরত্ব। তো এখন ভ্যালুগুলো যদি আমরা পুট করি 50/2 1 প্লাস 2/25, এটা করে দেখো কত আসে। এটা করার পর দেখবা যে আসবে 27। তার মানে তার প্রতিবিম্বের বিবর্ধন কি হবে, প্রতিবিম্বের বিবর্ধন হবে 27। ঠিক আছে, উঠে আনো তাড়াতাড়ি, তার প্রতিবিম্বের বিবর্ধন হবে 27। দেন লাস্ট একটা নিউমেরিক্যাল দেখিয়ে দিই আজকে 11 নাম্বার। একটি একবর্ণী আলোক উৎস দ্বারা একটি একবর্ণী আলোক উৎস দ্বারা দুটি সরু রেখাচিত্রকে আলোকিত করা হয়েছে। দুটি সরু রেখাচিত্রকে আলোকিত করা হয়েছে। রেখাচিত্র দুটির অন্তর্বর্তী দূরত্ব রেখাচিত্র দুটির অন্তর্বর্তী দূরত্ব রেখাচিত্র দুটির অন্তর্বর্তী দূরত্ব 1 মিলিমিটার। ঠিক আছে, 1 মিলিমিটার। রেখাচিত্র দুটি থেকে 1 মিটার দূরত্বে একটি পর্দা রাখা হয়েছে। রেখা ছিদ্র দুটি থেকে 1 মিটার দূরত্বে একটি পর্দা রাখা হয়েছে। পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে পরবর্তী উজ্জ্বল পট্টির দূরত্ব পরবর্তী উজ্জ্বল পট্টির দূরত্ব 0.589 মিলিমিটার। ব্যবহৃত আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? ব্যবহৃত আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো এখানে আমরা আগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। আচ্ছা, উপরেরটা মুছে নিই। এখানে কি বলা, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে পরবর্তী উজ্জ্বল পট্টির দূরত্ব দেওয়া এখানে। তো এটার রাশিমালা আমাদের জানতে লাগবে। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে পরবর্তী উজ্জ্বল পট্টির দূরত্বের রাশিমালা বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই, এটা হলো 2D। সিম্পল ফর্মুলা, বিটা ইকুয়ালস টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2D। তো এখানে কি কি ভ্যালু দেওয়া, বিটার ভ্যালু দেওয়া, বিটা ইকুয়ালস টু 0.589
মিলিমিটার ইকুয়ালস টু 0.589 10⁻³ মিটার। তারপর উৎস এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, মানে ক্যাপিটাল ডি ইকুয়ালস টু 1 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু বার করতে হবে। 2d ইকুয়ালস টু উৎস দুটির মধ্যবর্তী দূরত্ব হলো 1 মিলিমিটার ইকুয়ালস টু 10⁻³ মিটার। এখন ভ্যালুগুলো পুট করে দাও। বিটা ইকুয়ালস টু 0.589 ইন্টু 10⁻³ ডির জায়গায় আমরা লিখবো 1, ল্যামডার জায়গায় ল্যামডা, আর 2ডির জায়গায় 10⁻³ তাইলে ল্যামডা আসবে 0.589 ইন্টু 10⁻6 মিটার। তার মানে কি 5890 ইন্টু 10⁻10 মিটার, তার মানে 5890 ন্যানোমিটার। ঠিক আছে, এই হলো আমাদের 11 নাম্বার নিউমেরিক্যাল, যেটা খুবই সুন্দর একটা নিউমেরিক্যাল এবং ছোট একটা নিউমেরিক্যাল। বুঝলাম? খুব তাড়াতাড়ি উঠে আনো। তারপর আমরা একটা নিউমেরিক্যাল হোমওয়ার্কের জন্য আমি দেব, যেটা আমরা এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা গত ভিডিওতেও আমরা দেখেছি। যে এটা কি ছিল, এটা ছিল আমাদের আলফা এবং বিটার যে নিউমেরিক্যালগুলো, কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা এবং বিটা কণা নিঃসরণ হলে তার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার যে পরিবর্তন হয় ওইগুলির উপর বেস করে নিউমেরিক্যাল। ঠিক আছে, তার আগে এটা তাড়াতাড়ি উঠে আনো। হোমওয়ার্ক আমি বেশি একটা লেন্দি বা হার্ড কিছু দেব না, কারণ হার্ডগুলো আমি সলভ করে দেব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কপি করো তাড়াতাড়ি। দেন আমরা হোমওয়ার্কটা তুলে দিই। এখানে সবগুলো নিউমেরিক্যালি আমার সাজেশন থেকে দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 12, U238 আর 92, U238 আর 92 এর নিউক্লিয়াস পরপর 8টি আলফা কণা এবং 6টি বিটা কণা নিঃসরণ হওয়ার পর 6টি বিটা কণা নিঃসরণ করার পর সীসার আইসোটোপে পরিণত হয়। সীসার আইসোটোপে পরিণত হয়। সীসার আইসোটোপের পারমাণবিক সংখ্যা, ভার সংখ্যা কত হবে? সীসার আইসোটোপের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত হবে? ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক। তো এখানে U23892 যদি 8টা আলফা কণা বার হয়, 4 32, পারমাণবিক ক্রমাঙ্ক কমবে, ভর সংখ্যা কমবে 32, মানে 206, আর অ্যাটমিক নাম্বার কমবে 8 দুগুণে 16। তো এটা হয়ে যাবে আমাদের 6 আর হবে 7। ঠিক আছে, দেন আবার 6টা বিটা, এটা আবার 6 বেড়ে যাবে, তখন হবে তোমার 20682। ঠিক আছে, 206 আবার 82।
দেখো প্রথমে 8টা আলফা, তাহলে এখানে 16 কমবে, তারপর 6টা বিটা, 6 বাড়বে, তাহলে আসবে এটা পারমাণবিক ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা হলো 206 আর পারমাণবিক সংখ্যা 82। তো আজকের ভিডিও এতটুকুই, অনেক টাইম হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আরও কিছু নিউমেরিক্যাল দেখাবো। তো তার আগে আবার আগের মতো বলি, বেশি পরিমাণ লাইক আর ভিউজ চাই, সাথে কমেন্টও, তাইলেই নেক্সট ভিডিও তোমরা পাবে। আর না হলে এটাই লাস্ট ভিডিও। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।